সম্মানিত দর্শক, জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আপনারা নিশ্চিতভাবেই জানেন সংবাদ সংলাপে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেটির ব্যত্যয় আজকেও ঘটছে না। শুরুতেই দর্শক পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনার টেবিলে। একদম আমার সর্ববামে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা এবং যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। তারপর রয়েছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আপনারা কিন্তু এই আলোচনায় সংযুক্ত হতে পারেন, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো যে নাম্বার সেটিতে ফোন করে আপনি আপনার মতামত অথবা প্রশ্ন আমাদের আলোচনায় সংযুক্ত করতে পারেন। তবে শুরুতেই আমরা জিটিভির টপ লাইন্সগুলো দেখে নিই, তারপর আলোচনায় ফিরতে চাই। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস এবং পরীক্ষা অনির্দিষ্টকাল পর্যন্ত বন্ধ থাকবে। খতিয়ে দেখতে হবে এরা কি কোটা চান, না এখানে দেশের রাজনীতিতে অস্থিরতা অশান্তি সৃষ্টি করতে চান। গভীর রাত্রে তাদেরকে সমবেত করা, এই সবগুলি কিন্তু ঘটেছে আমার মনে হয় এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে। এই কোটা প্রথা সম্বন্ধে আমাদের সেই ভিশন 2030 আছে। মাননীয় প্রধানমন্ত্রী শুনলেন, তিনি সুস্পষ্ট ভাষায় বললেন যে আমাদের এই মুহূর্তে আমাদের কোনো রকম ব্যাট বসাবার জন্য কোনো প্রয়োজন নেই। আমরা দর্শক জিটিভির টপ লাইন্সগুলো দেখে নিলাম, আমরা আলোচনায় ফিরতে চাই। আলোচনা যে জায়গাটা থেকে শুরু করতে চাই সেটি হলো কোটা সংস্কারের যে আন্দোলন এবং গত রবিবারের যে অবস্থা, সেটি নিশ্চয়ই দেশবাসী সহ সবাই, আপনার সাবেক ছাত্রনেতা তিনজনই নিশ্চয়ই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন গভীরভাবে। কিন্তু যেটি হলো গত সোমবারে যে বৈঠক হয়ে গেল আন্দোলনকারী পক্ষ থেকে 19 জনের যে প্রতিনিধি দল, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং একটি আওয়ামী লীগের প্রতিনিধি দল সেই আলোচনায় অংশ নিল এবং সেখানে একটি সিদ্ধান্ত আসলো যে 7ই মে পর্যন্ত এই আন্দোলন স্থগিত থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে 7ই মে মধ্যে একটা সিদ্ধান্ত জানাবে। কিন্তু তারপরের যে ঘটনাটা দেখা গেল সেটি হলো যে আন্দোলনকারীরা একটি অংশ এবং যারা আলোচনায় অংশ নিয়েছিলেন তাদের কেউ কেউ আবারও কিন্তু সেখানে সংযুক্ত হয়ে যেটি হলো যে এই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিল এবং যেটি বলা হচ্ছে আমাদের খবরেই ছিল যে 2 জন মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে এই স্থগিতের যে ঘোষণা ছিল সেটি উইথড্র করা হলো এবং এই আন্দোলন চলতে থাকবে। এখন যদি জনাব বদিউজ্জামান সোহাগ, আপনাকে দিয়ে শুরু করি, সাবেক ছাত্রলীগ সভাপতি, কি হলো আসলে বিষয়টা আপনার কাছে পরিষ্কার করতে? না, দেখুন, আসলে এই আন্দোলনকারীরা যেভাবে বহু বিভক্ত হয়েছে, এর থেকেই প্রতীয়মান হয় যে আসলে এই আন্দোলনের ভিতরে একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দেখুন, এই কোটা বিরোধী আন্দোলন এটি প্রথম শুরু হয় 2004 সালে এবং 2006 সালে এটিকে পরিকল্পিতভাবে যখন এটিকে বিস্তৃত করা হয় তখন আমরা দেখেছি এর পিছনে একটি রাজনৈতিক গোষ্ঠী তারা এটিকে বিস্তৃত করার চেষ্টা করেছিল। 2006 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তারা একটি প্রেস কনফারেন্স করেছিল। সেই প্রেস কনফারেন্স করে নিচে নামার পরে সেখানে এই কোটার পক্ষে এবং বিপক্ষে 2 দল ছাত্রের মধ্যে সেখানে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের পরে সেই সময় আমরা জানি যে শহীদুল্লাহ হলের 2 জন ছাত্র সেই সময় আহত হয়েছিল এবং আহত হওয়ার পরে আমরা দেখেছি তাদের রাজনৈতিক পরিচয় ছিল। একজন ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা ছিল, হ্যাঁ, আমারই ডিপার্টমেন্টের তিনি বড়, আমার 1 বছরের সিনিয়র ছিলেন, মালিকিন নাসির, এবং কেমিস্ট্রির একজন ছাত্র শামীম, তিনি আহত হয়েছিলেন। পরবর্তীতে সে সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং আমি তাদেরকে দেখতে গিয়েছিলাম। পরবর্তীতে যাই হোক, সেই বিষয়টি আমরা সেখানে এই সংঘাতের বিষয়টি আমরা মিটমাট করেছিলাম, কিন্তু আমরা দেখেছি জামাত শিবির পিছন থেকে
তারা কিভাবে কলকাঠি নেড়েছিল এবং ভুয়া বাদী সাজিয়ে আমাদের 9 জনকে সেদিন আসামি করে শাহবাগ থানায় মামলা দেওয়া হয়েছে। এ কারণেই বলছি যে এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তারপরে দীর্ঘদিন কিন্তু এই আন্দোলনটি নেওয়ার কথা হয়নি। 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয়, সেই গণজাগরণ মঞ্চের আন্দোলন সমাপ্তির পথে একদিন হঠাৎ করে দেখলাম যে এই শাহবাগে এই কোটা বিরোধী আন্দোলন শুরু করলো এবং তারা গণজাগরণ মঞ্চের কিছু কর্মীরা এই শাহবাগের নাম দিয়েছিল প্রজন্ম চত্বর, ঠিক তেমনি ভাবে এই রাজনৈতিক উদ্দেশ্যে তারা আবার এখানকার নাম দিল যেটা মেধা চত্বর। তখনও কিন্তু এই সংঘাত বা বিভিন্ন ধরনের অনেক ঘটনার পরে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাম্পাসে কয়েকটি প্রসেশন হয় এবং তারপরে তারা আবার গর্তে ঢুকে যায়। আজকে আমরা দেখলাম যে আবারও তারা এই আন্দোলনটি করছে এবং দীর্ঘ এই 14 বছরে, আমি বলছি 2004 থেকে 2018 সাল পর্যন্ত এই 14 বছরে এই আন্দোলন কিছুটা জনপ্রিয়তা পেয়েছে এবং এই যে রাজনৈতিক গোষ্ঠী তারা সফল হয়েছে, তারা কতিপয় আমাদের শিক্ষার্থীদেরকে তারা ব্রেন ওয়াশ করতে তারা কিছুটা সক্ষম হয়েছে। যাই হোক, এই জায়গাটায় আমার একটা প্রশ্ন আছে, সেটি হলো রোববারের যে বৈঠকটি হলো, আপনি যেমনটি বলছিলেন যে পুরোটাই যদি রাজনৈতিকভাবে আপনি দেখেন, এই আন্দোলনের কথা বিশেষভাবে আমি আগের আন্দোলন যদি বাদও দেই, এই রোববারের যে পরবর্তীকালে যে সোমবারের যে বৈঠক, সেটিতে তো মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ, সেটি তাদের দাবিকে একদম অযৌক্তিক তো মনে করা হচ্ছে। কি সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং এই দাবির যে যৌক্তিক পর্যায়টি তৈরি হয়েছে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং এটি যে এই যে কোটা একটি রিফর্ম করার যে একটি প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু তারপরেও যারা এই আন্দোলনকে চালিয়ে যেতে চায়, যারা এই আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে সহিংসতা চালিয়েছে, নিশ্চয়ই তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অতএব এবং কেন তাদের সেই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে সেই বিষয়ে আমি বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের যে এই যে কোটার যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে সেখানে মেধা কোটা রয়েছে 45%, নারী কোটা রয়েছে 10%, জেলা কোটা 10%, মুক্তিযোদ্ধাদের 30%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% এবং প্রতিবন্ধীদের 1%। এখন আপনি আসেন যে এখানে আপনি এই কোটা পদ্ধতি যেভাবে চালু হয়েছে, যে সংবিধানের যে আমাদের 29(3) ক ধারাতে বলা হয়েছে যে অনগ্রসর অংশকে, আমাদের সমাজের অনগ্রসর অংশকে এগিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বা তাদের প্রতিনিধি যাতে তারা অনগ্রসর অংশ যাতে আমাদের অগ্রসর হতে পারে, প্রজাতন্ত্রের কর্মে যাতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে, সেই কারণেই কিন্তু এটি সংবিধানের সেই ধারা বলেই কিন্তু এই কোটা প্রথা চালু হয়েছে। এবার আসুন যে এই যে কোটা প্রথা, আপনি নারী কোঠা আপনি কিভাবে বাদ দিবেন? এই নারী কোঠা এই বিষয়গুলো নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমরা একটু শরীফ ভাইকে শুনে নিই। শরীফ ভাই, যেটি আমরা সর্বশেষ সংবাদে দেখলাম, বিভিন্ন গণমাধ্যমের সংবাদে, যেটি জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে কোটা সংস্কার নিয়ে সরকারের যে সিদ্ধান্ত সেটি 7ই মের মধ্যে জানানো হবে, একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে সোমবারের বৈঠকের যে সিদ্ধান্ত সেটি সরকারের বক্তব্য, অন্য যারা কথা বলছেন এই বিষয় নিয়ে সেটি যার যার নিজস্ব বক্তব্য। অর্থাৎ নতুন করে জনাব ওবায়দুল কাদেরকে আবার এই কথাটি বলতে হলো, নতুন করে যেহেতু আন্দোলন আবারও চলমান থাকলো। আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। এই আন্দোলনটি একটা এই সময়কালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ছে এবং তারপরে সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকে দমন করার জন্য নানা রকমের পথ পদ্ধতি অবলম্বন করা হয়েছে, কিন্তু সেটি আন্দোলনটি দমন না হয়ে আজকে ক্রমশই সেটি বিস্তৃতি লাভ করছে। আপনি যে প্রশ্নটি করেছেন যে মাননীয় যোগাযোগ মন্ত্রী তিনি বলেছেন যে সরকারের সাথে বৈঠকের বিষয়টি, আমার মনে হয় যে এই বৈঠকের উদ্যোগটি যদি আগে নেওয়া হতো তাহলে জল এভাবে ঘোলা হতো না এবং পরিস্থিতি এই পর্যন্ত যেত। এক, দ্বিতীয়ত হলো যে মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে এই তাদেরকে রাজাকারের বাচ্চা ইত্যাদি সম্বোধন করে বক্তব্য দিলেন, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগের পক্ষ থেকে সেই মন্ত্রীদেরকে, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাই যদি আমরা ধরে নিই, তাহলে তার সরকার যেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন সেখানে একাধিক মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য দিয়ে তাদেরকে আবার আন্দোলনের মাঠে ঠেলে দিচ্ছে। অনুপ্রবেশকারীর কথাটি যেটি বলা হচ্ছে
যারা এই বক্তব্যটি দিয়ে নতুন করে উস্কানি সৃষ্টি করলো পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে, আমার মনে হয় যে অনুপ্রবেশকারী তারা কিনা সেটি সরকারকে ভেবে দেখা উচিত। এবং আজকে এই ইস্যুটিকে আবার যেভাবে নতুন করে গতকালকে পরিস্থিতি স্বাভাবিক, অনেকটাই স্বাভাবিক ছিল, আজকে আবার তারা যে রাস্তায় নেমে আসলো, এর পেছনে মন্ত্রীদের উস্কানি প্রধানত দায়ী বলে আমি মনে না। করি। এই জায়গায় শরীফ ভাই আপনার কাছে একদম সম্পর্কে একটা প্রশ্ন করি, সেটি হলো আপনি কি একান্তই মনে করছেন যে এই দুই মন্ত্রীর বক্তব্য সেটি একমাত্র কারণ আন্দোলন পুনরায় চলমান থাকার জন্য, না কোনো রাজনীতি এর মধ্যে আছে? এই ধরনের একটি আন্দোলন, এত বড় একটি আন্দোলন, এর মধ্যে রাজনৈতিক কর্মীদের সম্পৃক্ত থাকা অসম্ভব কিছু না, এবং অসংখ্য রাজনৈতিক কর্মী তার সাথে আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি তাতে এই আন্দোলনটি, আপনার যদি খেয়াল করেন, এর আগে তারা অনেকগুলো অহিংস কর্মসূচি পালন করে। আপনার খেয়াল আছে যে তারা পুলিশকে ফুল দিয়েছে, তারা সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দিয়েছে ইত্যাদি। এবং সেটা কিন্তু এরা করেনি, সেটা করেছে যারা 35 আন্দোলন করতেছে, যে তাদের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 করতে চায়। এরা শাহবাগে সেদিন যে বিক্ষোভটি, সেখান থেকে কিন্তু তারা পুলিশকে ফুল দিয়েছে। সুতরাং সেই জায়গাটায় আমার মনে হয় যে তাদেরকে ওই সময় যদি তাদেরকে আলোচনায় ডাকা হতো, যে আলোচনাটা সোমবারে হলো সেটি আগে জায়গাটি হচ্ছে যে গতকালকে আমাদের একজন মন্ত্রী, তিনি আমাদের সংগঠনের একসময় সভাপতি ছিলেন, তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি খুবই আপত্তিকর। কারণ এই আন্দোলনটিকে আমি কোটা বাতিলের আন্দোলন সমর্থন করি না, আমি কোটা সংস্কারের আন্দোলন, আমি কোটা সংস্কার হওয়া উচিত সেটি মনে করি। কেন মনে করি তার জন্য আমার কাছে কতগুলো বক্তব্য রয়েছে। আমরা খুশি হতাম যখন আমরা দেখলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য যে বিদেশিদেরকে আমরা ক্রেস্ট দিয়েছিলাম, তখন সেই ক্রেস্টে সোনা না দিয়ে সেখানে ভেজাল উপকরণ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সেই সময় এই যে বিদেশিরা অবদান রেখেছিলেন, যাদেরকে আমরা সম্মানিত করেছিলাম, তারাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা। সুতরাং তাদেরকে আমরা যে অসম্মানটি করলাম, এই মন্ত্রীরা যদি সেই সময় সোচ্চার হতেন, তাহলে ওই জায়গাটায় আমাদের এই যে ইমেজ নষ্ট হলো সেটি হতো না। আজকে কোটা সংস্কারের যে আন্দোলন, আমার আন্দোলনকারীদের বিষয়ে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটি সময় চাওয়া হয়েছে। আন্দোলন ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আপনার প্রতিদিন যে কর্মসূচি থাকতে হবে সেটি আমি মনে করি না, এটি একটি কৌশল। আমার মনে হয় যে আন্দোলনকারীদের মধ্যে যদি সে ধরনের কোনো উস্কানিমূলক তৎপরতা কেউ চালায়, সেটিও তাদেরকে খেয়াল রাখতে হবে। শরীফ ভাই, একটা বিষয় আমি খুব পরিষ্কার করে জানতে চাই, সেটি হলো যে আপনি যেমনটি বলছিলেন যে কোটার যে বিষয়টা, সেটি কিন্তু একটা পর্যবেক্ষণের বিষয় আছে, আলোচনার বিষয় আছে, সিদ্ধান্তের বিষয় আছে। কারণ আমরা ইতিমধ্যেই দেখলাম যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা কিন্তু আবার বিক্ষোভ করছে যে তাদের কোটা যদি বাতিল হয়। এইভাবে যদি আমরা জেলা কোটা যেটা আছে বা নারী কোটা, সেটি নিয়েও যদি ভিন্ন ভিন্ন আন্দোলন হয়, সেটি তো একটা আলোচনার বিষয়। সেটি কিন্তু দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই জায়গাটায় থাকাটা কি ঠিক মনে করেন? যৌক্তিকতার বিষয়টি আপনি দেখেন যে বাংলাদেশে কর্মবাজারে প্রতি বছর 27 লাখ শিক্ষার্থী, এটি হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর তথ্য আমি আপনাকে দিচ্ছি, প্রতি বছর কর্মবাজারে আসেন 27 লাখ শিক্ষার্থী। এর মধ্যে চাকরি পায় 2,80,000 সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এর বাইরে যে প্রায় 24 লাখ শিক্ষার্থী তারা বেকার থাকে। একই সাথে আমি মনে করিয়ে দিচ্ছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য হলো যে প্রতি বছর 47% স্নাতকোত্তর শিক্ষার্থী তারা চাকরি পায় না। সুতরাং মানে বিশাল একটা অংশ তারা কর্মসংস্থানের জায়গায় যাচ্ছে না। আবার চাকরির ক্ষেত্রে এই সংকটটা শুধুমাত্র কোটার কারণে যে আজকে ঘনীভূত হয়েছে তা না, চাকরির ক্ষেত্রে এর বাইরে আরো কতগুলো যে ঘুষ, নিয়োগ বাণিজ্য এবং চাকরিতে অংশগ্রহণের ক্ষেত্রে যে ঘুষের যে পরিমাণটা, এই যে শিক্ষার্থীরা বেকার থাকছে তার অন্যতম একটি কারণ কিন্তু তার ওই ঘুষ দিয়ে চাকরিটি কিনে নেওয়ার ওই সামর্থ্য তার নেই। ফলে আপনার এই যে দাবিটা বা এই যে অবস্থাটা, এর সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যে একজন শিক্ষার্থী যদি চাকরি না পায়, শুধুমাত্র সে যে হতাশাগ্রস্ত হয় তা না, তার উপরে নির্ভরশীল তার পরিবারের অন্যান্য সদস্যরা, তাদেরও কিন্তু একটি ক্ষোভ এই সিস্টেমের বিরুদ্ধে, এবং সেই সিস্টেমকে যিনি টিকিয়ে রাখছেন তার বিরুদ্ধে, বা যারা টিকিয়ে রাখছে বা যে কারণে টিকে থাকছে তারপরেও উপরেও কিন্তু একটি ক্ষোভ তৈরি হয়। ফলে বাংলাদেশের সামগ্রিক ক্ষোভের জায়গাটি বিবেচনা করে
আমার মনে হয় যে এখন সময় এসেছে। আরেকটা জায়গায় আপনি লক্ষ্য করবেন যে প্রতি বছর মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটাটি রয়েছে সেটি সেই কোটা অপূর্ণ কিন্তু থেকে অপূর্ণ থেকে যাচ্ছে। তার মানে হলো যে আপনার যে সংখ্যাটি আপনি নির্ধারণ করে রেখেছেন সেটি যেহেতু পূরণ করতে পারছেন না, এই না পারাটাই কিন্তু আপনাকে ওই কোটা সংস্কারের যৌক্তিকতা। জি শরীফ ভাই, আমরা আসবো, আমরা যেতে চাই মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। আপনার কাছে সরাসরি যে প্রশ্নটি আমার জানার সেটি হলো যে বিএনপির একটি সমাবেশ থেকে সিলেটে, সেখান থেকে বিএনপি নেতারা আজকে বললেন যে কোটা সংস্কারের যে আন্দোলন সেটি যৌক্তিক, নিশ্চয়ই সেটা যৌক্তিক হতে পারে, সেটি সহমত পোষণও করতে পারে একটি রাজনীতিবিদ হিসেবে, কিন্তু এই মুহূর্তে, এবং তারা বললেন যে তা যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সকল কোটা বাতিল করা হবে। এটি কি একদমই আপনার মনে হয় যে আন্দোলন যারা করছে সেই যৌক্তিকতাকে জাস্টিফাই করা, অথবা একদমই রাজনৈতিক বক্তব্য, কোনটি আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন সকলকে। কোটা সংস্কার প্রশ্নে এখন প্রায় সারা দেশই উত্তাল, সারা দেশের ছাত্র সমাজ। গত 2 দিন অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে আজকে পর্যন্ত আমরা অনেক কিছু দেখলাম, যেখানে শাহবাগের থেকে টিএসসি এবং টিএসসির গোটা অঞ্চল সারা রাত এই ছাত্র সমাজ তাদের আন্দোলন এবং আন্দোলনের মধ্যে ছাত্র সমাজকে আবার নিগৃহীত হতে হয়েছে কোনো চিহ্নিত মহল দ্বারা। এই যে এত নাটকীয়তার মধ্যে দিয়ে রক্তপাত হয়েছে, কারো চোখ অন্ধ হয়েছে, কারো শরীরে গুলিবিদ্ধ হয়েছে, সারা রাত আমার বোনেরা, ছোট বোনরা, তারা তাদের হল থেকে বের হয়ে এসেছে এবং তারা সেখানে আন্দোলন করেছে কোটার পক্ষে, কোটার বিপক্ষে। এই যে রাত করে যারা বের হয়ে আসলো, বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু ঐতিহাসিক একটা ব্যাপার বাংলাদেশের এবং পরবর্তীকালে ইতিহাসে। মারা গেছে সেই কথা বলেই কিন্তু তাদেরকে বের করে আনা হয়। ভাই এবং পিঙ্কু ভাই, আমি যদি একটি নতুন খবর আমাদের বার্তা কক্ষ থেকে যেটি খবরটি আসলো, যে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 5টি সরকারি ওয়েবসাইট ইতিমধ্যে হ্যাকড হয়েছে এবং সেখানে সেই শাহবাগের আলোচিত প্রতিবাদীর ছবি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, যারা এই অ্যানালিস্ট রয়েছে তারা বলছেন এটি বর্তমান প্রেক্ষাপটে একটি বড় ধরনের আক্রমণ এবং এই ধরনের সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি। পিঙ্কু ভাই, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এটা আসবে, যেটা বলছিলাম, এটা সাথে জড়িতই সবকিছুই। আপনি রাতের অন্ধকারে যারা এভাবে মা বোনেরা বের হয়ে আসলো, তাদের ইন্টেনশনালি বের হয়ে আসছে যে আমরা কেন লেখাপড়া করে কেন চাকরি পাবো না, একটা বিশেষ গোষ্ঠী কেন তারাই শুধু চাকরির ক্ষেত্রে অগ্রগামী থাকবে, সেটি একদম মধ্যরাতেই ওইরকম ভাবে এবং পরবর্তীকালে উপাচার্য মহোদয়ের বাসভবন ভাঙচুর, সেটিও খুব সুখকর কি আপনার? না, অবশ্যই না। আপনার উপাচার্যের বাসভবন কারা ভেঙেছে, তার বাড়িতে কারা হামলা করেছে, এটা কিন্তু একটা বিরাট প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ যখন রাজনৈতিক দলগুলি এবং কোনো চিহ্নিত রাজনৈতিক দল এবং তাদের যারা ছাত্র সংগঠন, তারা যখন রাতের অন্ধকারে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা যখন এই আন্দোলন দমন করার জন্য তারা যখন পেশি শক্তি প্রয়োগ করেছে, এটা কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্র পত্রিকা বিভিন্নভাবে কিন্তু সারা দেশ কিন্তু এখন জানে। এটা কিন্তু এখন কি অস্বীকার করার কোনো পথ নেই। অতএব বিএনপির আজকে বক্তব্য সেটি, জি আমি সেই বিষয়ে আন্দোলন দমন করার জন্য আপনি যখন আপনার বিশেষ বাহিনীকে কিংবা বিশেষ আপনার সংগঠনকে আপনি এখানে লেলিয়ে দিবেন কিংবা তাদেরকে আপনি উস্কানি দিবেন, তখন কিন্তু রাজনীতির প্রশ্নটা এসে যায়। যতক্ষণ যেটা রাজনীতির মধ্যে ছিল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, বোনেরা বের হয়ে আসার আগ পর্যন্ত, কিন্তু পরবর্তীতে যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে, আমরা আজকে জেনেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে যে যারা ওখানে আক্রমণ করেছে, যারা ভিসির বাসভবন আক্রমণ করেছে, যারা ভিসিকে আক্রমণ করেছে, তাদের কিন্তু মুখ বাঁধা ছিল, মুখোশ বাঁধা ছিল। এই যে একটা পরিকল্পিত মুখোশ বেঁধে যেতে হবে,
এই যে একটা পরিকল্পিত বিষয়, এখানে কিন্তু ভাবনার বিষয় আছে যে কারা এটা করলো। এখন আপনি দেখেন গতকালকে কিন্তু দুজন মন্ত্রীর সাথে কিন্তু এখান থেকে 10 জন 20 জন এরকম, আমরা তো ওখানে যাইনি, যা শোনা কথা আর কি, 10 জন 20 জন তাদের প্রতিনিধি ওখানে গিয়েছে, মন্ত্রীর সাথে কথা বলেছে, মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে তারা এসেছে যে 7 মে পর্যন্ত তারা এটাকে স্থগিত করলো। সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু পরবর্তীতে ওখানে আসার পরেই কিন্তু পরবর্তীতে ঘটলো কি, আবার নতুন করে আবার আন্দোলন, তাদেরকে আমরা মানি না। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখন আর একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কি কারণে এটা হলো। এখানে আপনাকে আরো অনেক গভীরে যেতে হবে। আপনি দেখেন বিষয়টাকে কিন্তু রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে সব দিক থেকেই। আজকে আপনি সোহাগ ভাই যেটা বললো যে জামাত শিবির, এটা সোহাগ ভাইদের মুখে সবসময় জামাত শিবির বিএনপি এগুলি থাকবেই, এটা থাকবে, এটা পলিটিক্যাল পারসন, সে তার মুখে থাকবে, হয়তো আমার মুখে না। আমি তো এই আন্দোলনের ইতিহাসটা টেনে বলছি। এই আন্দোলনটা 14 বছর আগে শুরু হয়েছিল, আজকে তারা এই আন্দোলনটা তারা একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। আপনি বলেছেন, আমি এটাকে, আপনার কথাটাকে আমি আই ডু এগ্রি যে ওই সময় তারা এটা শুরু করেছিল, কিন্তু এটার যৌক্তিকতা যে আছে সেটা কিন্তু আজকের পত্রপত্রিকাগুলি আপনি দেখলে কিন্তু বুঝতে পারেন, যেখানে ডক্টর আরেফিন সিদ্দিকী, যেখানে ডক্টর ইমাজউদ্দিন আহমেদ সহ অনেক বিশেষজ্ঞই কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু এটার পক্ষে মানে বিপক্ষে কথা বলেছে। আপনার কাছে আসতে চাই, এবং আপনি যে কথা বলেছেন যে আজকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির সিলেটের যে সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেছে যে এটা একেবারে তারা ক্ষমতায় আসলে একেবারে এটা কোটা রাখবেন না। এখন রাজনৈতিক কারণে অনেক কথাই অনেক সময় বলা যায় এবং হয়তোবা সেই কারণে তারা বলে থাকতে পারেন, কিন্তু এটা কিন্তু কোটার বিষয়টা কিন্তু এখন এমন একটা জায়গায় এসেছে যে কোটাকে কিন্তু একটা জায়গার মধ্যে এটাকে কিন্তু সংস্কারটা খুব জরুরি হবে। সেটা 10% জানেন, 5% জানেন। আমার নেতা তারেক রহমান কিন্তু কয়েকদিন আগে, আজ থেকে বেশি 10-12 দিন আগেই উনি একটা লন্ডনে একটা বক্তব্যে উনি বলেছেন যে বাংলাদেশে যে এই যে একটা অসম একটা বিন্যাস, যার জন্য যারা মেধাবী তারা কিন্তু তাদের লোকে পৌঁছাতে পারছে না, এবং সেখানে সে 5% কথা বলেছে। আমি কথা শেষ করে দিই, তারপর কথা বলেন, আমি আবার অনেক সময় পরে পাবো। সে কি তারেক রহমান আমাদের নেতা কিন্তু বলেছে যে এটা 5%-এ আনা উচিত, এবং আমরা ইন ফিউচার আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা 5% সুতরাং এই বিষয়টা চেষ্টা করব। সেখানে মুক্তিযোদ্ধা থাকবে বেশি, হয়তো বা একটু অন্যরা একটু কম থাকবে, 5-এর জায়গায় 10 হবে, এরকম করে হয়তো বা হবে, কিন্তু এটাকে বিন্যাস করতেই হবে, এটা সবাই এখন চাচ্ছে। জি পিঙ্কু ভাই, আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। সোহাগ ভাই, যে খবরটি আমরা এইমাত্র দিলাম সেটি থেকে একটু শুধুমাত্র আমি সংযুক্ত করে আপনার কাছে প্রশ্ন করি। আপনিও বলছিলেন যে দীর্ঘদিন যাবতই এই আন্দোলন চলে আসছে এবং সেটি যৌক্তিক বা অযৌক্তিক সে প্রশ্ন ভিন্ন, এবং এখন সেটি যৌক্তিকতার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটি মনে হচ্ছে। সেক্ষেত্রে সরকার আরো একটি প্রোঅ্যাক্টিভ হয়ে বিষয়টি যদি আগে নজর দিত, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত না, যেটি শরীফ ভাই বলবার চেষ্টা করছিলেন। আমি ওই প্রসঙ্গে আসছি। দেখুন যে আজকের যে এই যে কোটা ব্যবস্থা ছিল, যে নারীদের কোটা ছিল, আমরা জানি যে আমাদের বাংলাদেশের নারীরা কিভাবে পিছিয়ে ছিল, কিন্তু আমরা দেখছি যে আমাদের সাম্প্রতিক সময় যে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কারণে নারীদের এম্পাওয়ারমেন্ট হয়েছে, তাই এটিকে আমরা অস্বীকার করতে পারবো? আমরা কি চাই যে নারীরা পিছিয়ে যাক, যে বাংলাদেশ আবার আজকে বাংলাদেশ, আমরা যদি বলি যে লাস্ট 9 বছরে যে $543 আমাদের মাথাপিছু আয় ছিল, সেখান থেকে আজকে $1730 এসেছে, তা আমরা কি সেই পিছনে ফিরে যেতে চাই? নিশ্চয়ই চাই না। আজকে দেখুন যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা, তারা আজকে লেখাপড়া শিখে এগিয়ে এসেছে। একসময় পাহাড়ে যে অশান্তি ছিল, যে যুদ্ধ ছিল, আমরা কি সেই দিকে ফিরে যেতে চাই? নিশ্চয়ই আমরা চাই না। আজকে প্রতিবন্ধীদেরকে কি আমরা পিছনে পারবো না। আজকে দেখুন মুক্তিযোদ্ধাদের কথাই যদি বলি, যে আমরা জানি যে এই কোনো কোঠাতেই হাত দেওয়া সম্ভব নয়। জেলা কোটা দরকার আছে, কারণ যদি জেলা কোটা না থাকে তাহলে আমি বাগেরহাট জেলার মানুষ, নিশ্চয়ই আমার জেলার কোটা দরকার আছে। যদি জেলা কোটা না থাকে তাহলে ঢাকা, কুমিল্লা বা ময়মনসিংহ এই ধরনের যে সকল জেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই সকল জেলা এটা রিভিউ করার জন্য একটা সময় দরকার আছে। দেখুন এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা কি সংকার জায়গা তৈরি করছে? আমি একটু আসছি, আমাদের সময় খুব কম। সোহাগ ভাই, এই জায়গাটা যদি আপনি, জায়গাটা আসছে মুক্তিযুদ্ধের কোঠা। দেখুন সেক্ষেত্রে কিন্তু সরকার ইতিমধ্যে বলেছেন যে যদি মুক্তিযুদ্ধের কোঠা পূরণ না হয় তাহলে কিন্তু মেধা তালিকা থেকে সেই জায়গাটা পূরণ করা হবে। কেন মুক্তিযুদ্ধের কোঠাটি আসছে? আমরা জানি যে 1975 সালের পরে থেকে এই মুক্তিযোদ্ধারা পথে ঘাটে নিগৃহীত হয়েছে, রাজাকারদেরকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে কখনোই এই যে সামরিক শাসনের আমলে
বা বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই কোটার বাস্তবায়ন করে নাই। অতএব আমি যদি বলি মুক্তিযোদ্ধার সন্তানরা বা তাদের পরিবাররা তারা আজকে পিছিয়ে রয়েছে, এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তা আজকে আমি বলি যে এই আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে এটি একটি গভীর চক্রান্ত। এবং পিঙ্কু ভাই যেটা বলছেন যে একটা গ্রুপ চাকরি পাবে আর কেউ পাবে না, এটি কিন্তু ঠিক নয়। কারণ এই যে কোটাগুলাও যে পূরণ করা হয় তারাও কিন্তু মানে পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার কোটার বাইরে আপনি যেমন তারা কিন্তু ওরকম আসে না যে হাওয়া ভবনের লিস্ট দেয় গত 10 বছর, সেই লিস্ট থেকে কিন্তু গত 10 বছরে ভাই আমাদের একটা সরকারের সময় আমি বলি বর্তমান এই সরকারের 9 বছরে কতটি বিসিএস হয়েছে? 28 থেকে আজকে 39তম বিসিএস চলছে। ছাত্রলীগের বাইরে বিসিএস পরীক্ষা হয়েছে। ছাত্রলীগের বাইরে আজকে আমি বলতে পারি যে 28তম বিসিএস থেকে 39তম বিসিএস পর্যন্ত কোন বিসিএস পরীক্ষা একটা কারাপশন কেউ বলতে পারবে না। এটা এখন বলতে পারবে না। আমরা অতএব শিক্ষার্থীদেরকে আস্থা রাখা উচিত। বাংলাদেশ যে গতিতে আজকে এগিয়ে এসেছে, বাংলাদেশে যেভাবে আজকে পরিচ্ছন্নভাবে বা এই যে পাবলিক সার্ভিস পরীক্ষাগুলো হচ্ছে, এতে সরকারের প্রতি আস্থা রাখা উচিত। আজকে তারা এই ধরনের উস্কানিতে পড়ে আজকে তারা এইভাবে যে চলছে। আর দেখুন শরীফ ভাই যে কথাটি বলেছেন যে বেকারত্বের হার বাড়ছে, বেকারত্ব নাই কোথায়? আজকে ইউরোপ আমেরিকাতে, আজকে দেখুন আমেরিকা আজকে বিশ্ব মন্দার কারণে আমেরিকাতে হাজার হাজার তরুণরা লক্ষ লক্ষ আমরা একটা বিরতি নিতে চাই, কিন্তু বাংলাদেশে আজকে দেখুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে শুধু চাকরির উপর ডিপেন্ডেবল নয়, বাংলাদেশে আজকে নিজস্ব উদ্যোক্তা সৃষ্টি করার জন্য শত শত আজকে আমরা একটা বিরতি নিতে চাই। সম্মানিত দর্শক, পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপের সময় হচ্ছে একটা বিরতির, ফিরছে এক্ষুনি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল রিজেন্ট টাউন আজকের সংবাদ সংলাপে। এবং বিরতির পর শুরুতেই অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা.net এর প্রধান শিরোনামগুলো আমরা দেখে আলোচনায় ফিরতে চাই। যেটি আমরা দেখতে পাচ্ছি, হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, অবৈধ ছাপাখানায় বিখ্যাত লেখকদের নকল বই, আরও কিছু আছে। আমি যদি একটুখানি বলি যে সকাল সন্ধ্যা শান্তিপূর্ণ অবরোধ চলবে, আন্দোলনকারীদের মতলব নিয়ে প্রশ্ন তুললেন এইচটি ইমাম, হাসপাতালে গিয়ে আহতদের, যেটি আমি বলেছি, কোটা সংস্কারের মত অর্থমন্ত্রীর, তবে বাজেটের পর, এরকম নানান খবরই আসলে সারাবাংলা.net এ ছিল। আমরা আলোচনায় ফিরতে চাই। জি, শরীফুজ্জামান শরীফ ভাই, আপনার কাছে আসতে চাই, যেটি আমরা একদম বিরতির আগেই যে খবরটি একদম বার্তা কক্ষ থেকে দেওয়া হলো, সেটিকে নিয়ে আপনি যদি খুব সংক্ষেপে এই আলোচনাটা আমরা শেষ করতে চাই, যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 সরকারি ওয়েবসাইট হ্যাক। নিঃসন্দেহে এটি একটি বড় রকমের খবর, বড় ধরনের সাইবার আক্রমণেরও খবর। শরীফ ভাই, এই জায়গাটা আমি আগেই যেটি বলেছিলাম, এই আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের চেষ্টা হচ্ছে এবং সেই বিষয়ে যারা আন্দোলনকে পরিচালনা করছেন তাদেরকে খুবই সতর্ক থাকা দরকার। আপনার খেয়াল আছে যে গতকালকে সারাদিন একটা ছবিকে ভাইরাল করা হয়েছে, সেটি হচ্ছে যে মুখোশ পরে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওটা ঢাকা শহরের ছবি না, ওটা কলকাতা শহরে ভারতের কমিউনিস্ট পার্টির মিছিলে সেখানে তৃণমূল আক্রমণ করেছে। এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে যারা এই কাজটি করেছে তারা এতটাই বোকা যে উপাচার্যের বাড়িতে আক্রমণ হয়েছে রাতের বেলায়, রাত 2-3টার দিকে, অথচ সেই ছবিটি প্রকাশ্যে দিনের বেলায় চারিদিকে দেখা যাচ্ছে, দিনের আলো, সেটি দিয়ে বলা হয়েছে যে মুখোশ পরে সেখানে যাচ্ছে। তো এই ধরনের মিথ্যাচার করতে হলেও একটু পরিকল্পনা নিয়ে যে করতে হয় সেটি আমাদের তাদেরকে স্মরণ করি। সেটি কিন্তু বলেছে যে হ্যাকারের যে বিষয়টি আপনি বললেন, এটি আমার মনে হয় যে এই আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানা রকমের অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানো হচ্ছে। এই কাজটি করে একটি জনসমর্থন রয়েছে, বিপুল সংখ্যক তরুণ যে ইস্যুটিতে সম্পৃক্ত হয়েছে সেটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া ঠিক হবে না। আমার মনে হয় যারা এই আন্দোলনের কে নানাভাবে এইভাবে বিতর্কিত করছে বা করতে চায়, অথবা এটাকে মানে ভণ্ডুল করে দিতে চায়, তাদের
ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। সোহাগ একটি বিষয় বলেছে যে আমাদের এখানে কর্মসংস্থান বাড়ছে, হ্যাঁ সত্য, কর্মসংস্থান বাড়ছে, সেই তথ্যটি আমি দিলাম যে এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য, যে এখানে কর্মসংস্থান যেমন বাড়ছে একই সাথে এখানে বেকারের সংখ্যা কিন্তু শিক্ষার বাড়ার কারণে। দ্বিতীয়ত হলো যে ইউরোপ বা আমেরিকাতে যে বেকারত্বের হার সেটি বাড়ছে, সেটি যেমন সত্য, কিন্তু সেখানে চাকরির জন্য ঘুষ দিতে হয় না, এটিও সত্য। কিন্তু আর যারা চাকরি পায় না তাদেরকে রাষ্ট্র বেকার ভাতা দেয়, আর এখানে চাকরি দিতে হলে তাদেরকে ঘুষ দিতে হয়। ফলে আমাদের যে সীমিত সাধ্য, সেই সাধ্য নিয়েই আমরা আমাদের কাজগুলো করতে হবে। সুতরাং সংকটের জায়গাগুলো থেকে সংকটের জায়গাগুলো আইডেন্টিফাই করতে হবে। না আমি আমি শেষ করি আর কি, একটা কথা অ্যাড করি শরীফ ভাই। আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশন এই 28তম বিসিএস থেকে বর্তমান এই 38 বা 39তম পর্যন্ত এতটা স্বচ্ছ এবং এই ধরনের পিএসসির পরীক্ষা বা এই ধরনের নিয়োগ বাংলাদেশের ইতিহাসে অতীত হয়েছে বলে আমার জানা নেই। এই তরুণদের কাছে অত্যন্ত আশাবাদী এবং এই তরুণদের এর প্রতি আস্থা রাখা উচিত। আমি সামগ্রিক নিয়োগ পদ্ধতির কথা বললাম, তার প্রমাণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আইজিপি যোগদান করার পর পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় এতটা কঠোর করা হয়েছে, তার মানে হলো যে তার আগের যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সেখানে অবশ্যই দুর্নীতি হয়েছে, এবং চাকরিতে নিয়োগে দুর্নীতি হচ্ছে না এটি বলাটা সত্যের অপলাপ হবে। জি পিঙ্কু ভাই, শেষ এই আলোচনাটা আমরা শেষ করতে চাই, আপনি শেষ মন্তব্য যদি যুক্ত করেন। আলোচনাটা তো আমি করতেই পারলাম না। নিশ্চয়ই আপনার সময়, আপনি অনেকটা সময়। সোহাগ ভাই মাঝে মাঝে কথা বলছিল, ভালো কথাই বলছে, তার সপক্ষের কথা। উনি বলতে চান যে আওয়ামী লীগের আমলে কোনো দলীয়করণ হয় নাই, এটা একটা হাস্যকর। তার জায়গা থেকে সে সাবেক ছাত্রলীগের সভাপতি, তার উদীয়মান একটা ভবিষ্যৎ, একসময় দেশের আরো অনেক বড় জায়গায় যাবে, কিন্তু মানুষের কাছে হাস্যকর হওয়ার কোনো সুযোগ অন্ততপক্ষে এই অবস্থায় নাই, এখন নাই। এখন আপনি হচ্ছে মধ্যগগনে একটা সূর্য। অতএব কথাবার্তা বলার আগে সামনে যে অনলাইনে যে মানুষগুলি বসে আছে সারা পৃথিবীতে, সারা দেশে, এটা আপনাকে ভাবতে হবে। এটা আওয়ামী লীগ দলীয়করণ করে নাই, এটা আপনি কাউকে বিশ্বাসের আওতায় আনতে পারবেন না। আর শরীফ ভাই যেটা বলছে, কথা তো একটা জায়গা থেকে আরেক জায়গায় বারবার ছুটে চলে যাচ্ছে, তারা ছুটার মতো। এখানে হচ্ছে যে আজকে কারা এখানে সাইবার হ্যাক করছে, কারা এখানে এটা চাচ্ছে না, কারা চাচ্ছে, এই প্রশ্নগুলির আমার কাছ থেকে একটা মানে আমার পক্ষ থেকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন বিভিন্নভাবেই রাজনৈতিক রং দেওয়ার যে একটা চেষ্টা উভয় পক্ষই করছে হয়তোবা। সেটা একটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ, কারণ তারা দেশ শাসন করছে, তারা এটাকে একটা বিরাট একটা ঝামেলা এখন মনে করছে, কারণ সারা দেশ থেকে কিন্তু অনেক ছাত্ররাই কিন্তু যারা ছাত্রলীগের মানে যোগ দিয়েছিল এই ইউনিভার্সিটি লেভেলে, তারা কিন্তু ছাত্রলীগ থেকে পদত্যাগ করছে, গণহারে পদত্যাগ করছে, সেগুলি কিন্তু তা পত্রপত্রিকায় আসছে। এখন পত্রপত্রিকাকে যেমন পত্রিকায় যেমন এসছে, পত্রিকায় যেমন এসছে যে আরিফিন ভিসি বর্তমান ভিসি স্যার বলেছেন যে তাকে যারা আক্রমণ করেছে, তার বাসায় যারা আক্রমণ করেছে, তারা সকলেরই তাদের মুখোশ বাঁধা ছিল। এটা আজকে আমি পত্রিকায় পড়েছি, বিভিন্ন পত্রিকায়। উনি বলেছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা এরকম না হওয়ার সম্ভাবনা, আন্দোলনরত শিক্ষার্থীরা করে নাই, যারা সাধারণ আন্দোলনের সাথে তার কাছে এইটাকে গোপনে জিজ্ঞাসা করতে হবে যে স্যার, এই যে আপনি চিনলেন যে আন্দোলনরত শিক্ষার্থীটা করে নাই, তাহলে আপনি তো দেখেছেন বলেই বলেছেন, ওই লোক ওরা কারা? এদেরও আপনি চিনেন, কথা বলেছেন। এখন কথা হচ্ছে যে কথা বলতে হবে, কথার জন্য কথা না, কথা বলতে হবে যে বর্তমান যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে দেশে, সেটা কারোর জন্যই আমি মনে করি মঙ্গলজনক না। কারণ আজকে যে ছাত্র ভাইরা, যারা বাচ্চা ছেলেরা, এরা এখন পর্যন্ত কিন্তু বাচ্চাই, এরা কিন্তু এখন পর্যন্ত ইউনিভার্সিটি ইয়েটাকে গন্ডি কিন্তু পার হয়নি। তাদেরকে কেউ উস্কানি দিচ্ছে কিনা সেটা আমি জানি না, বাট তাদের গায়ের মধ্যে গুলি বর্ষণ করে দেওয়া, তারা যারা চাচ্ছে তাদেরকে বুঝানোর আওতায়, তাদেরকে বুঝাইতে তো পারছেন না, তাদেরকে বুঝাইতে গিয়ে আপনারা তাদেরকে অনেক কথা এসছে যে যাদেরকে নিয়ে গিয়েছেন তাদেরকে আপনারা কিভাবে বুঝিয়েছেন জানি না। অর্থাৎ নানা জনের নানান মন্তব্যের চেয়ে 7ই মে পর্যন্ত যে সিদ্ধান্তটি আছে এবং জনাব ওবায়দুল কাদের যেটি বলছেন, সেই বিষয়টা আসলে থাকাটা খুব জরুরি বলে মনে হয়। কারণ যৌক্তিকতা নিয়ে কিন্তু আওয়ামী লীগের হচ্ছে কি, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কি, ওনাদের কথা সকালে একটা বিকাল একটা, ওনাদের কথা কোনো স্টেশন এদেশের মানুষ এখন আর রাখে না, কোনো স্টেশন থাকে না, যার জন্য এই ছেলে বাচ্চাগুলি কিন্তু একটু পরে বুঝতে পারছে, ওইখান থেকে আসার পরে বুঝতে পারছে যে এটা কিন্তু আমাদেরকে কিন্তু যুদ্ধের মাঠ থেকে, ময়দান থেকে কিন্তু আমাদেরকে সরাই দেওয়া হইলো, এখন আর কথা রাখবে না।
পিঙ্কু ভাই আমরা এই আলোচনা খুব সংক্ষেপে কথার খুব মিল আছে। আপনারা একদিকে বলছেন যে কোনো কোটাই রাখবেন না, আবার কেউ কেউ বলছেন যে কোটা 5% মুক্তিযোদ্ধা এবং নির্বাসিতদের আপনাদের কথা খুব মিল পাচ্ছে। আমাদের নেত্রী আমাদের নেতা বলেছে 5%। এই আলোচনাটা হয়তো চলতেই থাকবে পিঙ্কু ভাই, আমরা এই আলোচনাটা পরিবর্তন করতে চাই। বলবো না, আমি তাকে সম্মানের সাথে বলছি যে আমাদের আগামী দিনের আমাদের যে নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যে কথা বলেছেন 5%, উনি হয়তো করবেন আসলে রাজাকারদের জন্য কোটা চালু করবেন, এটা পরিষ্কার নিশ্চয়ই চলতে থাকবে। বলার আগেও সোহাগ ভাই খুব ছোট্ট করে বোঝা উচিত যাদেরকে রাজাকার বলেন তাদের সাথে কিন্তু কিন্তু পরবর্তী আমরা যে আলোচনাটা আসতে চাই পিঙ্কু ভাই আপনাকে ধন্যবাদ জানিয়ে খুব সংক্ষেপে একদম 3-4 মিনিট আমাদের সময় আছে এই আলোচনার। সেটি হলো সামনেই হলো গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, এবং এই বছরই হচ্ছে নির্বাচনী বছর। সেক্ষেত্রে দুই দলের প্রার্থিতাও মোটামুটি ঘোষণা করা হয়েছে, যদিও প্রত্যাহারের শেষ সময় এখনো রয়েছে। সবকিছু মিলিয়ে এবং এই সংকট, বর্তমান সংকট সব মিলিয়ে এই দুইটি সিটি কর্পোরেশন নির্বাচন এবং সামনের যে সিটি নির্বাচনগুলো রয়েছে সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন, সরকার কি অবস্থায় আছে সেটি আপনার কাছ থেকে জানতে চাই। বদিউজ্জামান সোহাগ। না দেখুন, এই নির্বাচনে ইতিমধ্যেই আওয়ামী লীগ এবং বিএনপি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আমরা আশা করছি যে এটি একটি খুবই, যেহেতু আমাদের জাতীয় সংসদ নির্বাচনও এই বছরে, তার পূর্বে এই নির্বাচনটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং অত্যন্ত মানে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হবে, যেটি আমরা দেখেছি যে কুমিল্লা বা আমাদের সাম্প্রতিক সময়ে যে আমরা উপনির্বাচন দেখলাম, সেই নির্বাচনগুলো আমার যে প্রতিফলন দেখতে পাচ্ছি, যেমন গাইবান্ধাতে আমরা হেরেছি, রংপুরে কুমিল্লাতে হেরেছি, আমরা রংপুরে আমরা হেরেছি, রংপুরে জাতীয় পার্টি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা জিতেছি। আমরা আশা করছি যে এটি একটি সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচনটি অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হবে এবং এক্ষেত্রে আমরা আশাবাদী যে আসলে একটা জাতীয় নির্বাচনের দিকে সব দল এগিয়ে আসবে এবং সব দলের মধ্যে একটা নির্বাচনের মুখী একটা উৎসব। জি, একদমই সময় নেই। আমরা শরীফুজ্জামান শরীফ শুধু ছোট্ট করে এই সিটি কর্পোরেশন নির্বাচন আমরা চাই যে জনমতের যথাযথ প্রতিফলন হবে। আর তার থেকে এটি সিটি কর্পোরেশনের কথা শুনলে আমার হাসি পায় এই কারণে যে যাদেরকে আমরা ভোট দিচ্ছি তারা মেয়র হওয়ার পরে পুরো সময়টা একবার আপনি তাকে সাসপেন্ড করছেন, আবার তিনি কষ্ট করে ফিরে আসছেন, আবার সাসপেন্ড করছেন। এই যে চোর পুলিশ খেলা, সরকারের নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমার দলের বাইরেও যদি কেউ নির্বাচিত হয় তাকে আমি সহযোগিতা করব, এবং সেখানে বিএনপি অংশ নিচ্ছে। জনগণেরও একটি দায়িত্ব রয়েছে। আমি নাম ধরে বলতে চাই যে গাজীপুরে গতবার যিনি জিতলেন, যিনি বিএনপির সময়ে হজের টাকা আত্মসাৎ করে মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হলেন, তাকে ওই অঞ্চলের মানুষ আবার তাকে ভোট দিয়ে দিল। অর্থাৎ বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতন্ত্রকে এস্টাবলিশ করার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের, ভোটারদের যে একটি দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাও যাতে বাংলাদেশের ভোটাররা, ওই অঞ্চলের ভোটাররা পালন করে। সরকারের দায়িত্ব হচ্ছে যে যিনি জিতবেন তার দলের না হলেও তাকে সহযোগিতা করা, আর ভোটারদের দায়িত্ব হচ্ছে এই ধরনের চিহ্নিত যারা অপরাধের সাথে যুক্ত, দল থেকে সিল মেরে দেওয়া হয়েছে যে অপরাধী, তাদেরকে যেন আমরা নির্বাচিত না করি। আমরা পিঙ্কু ভাইয়ের মন্তব্য খুব সংক্ষেপে 2 মিনিটে যদি শেষ করেন। আমি মনে করি যে সিটি কর্পোরেশন নির্বাচন এটা কোনোভাবেই আওয়ামী লীগের আমলে অন্ততপক্ষে ফেয়ার হওয়ার সুযোগ আমি দেখি না। যত কথাই বলুক না কেন, সিটি কর্পোরেশন না, কোনো নির্বাচনই আসলে ফেয়ার হয় নাই। কারণ এদেশের মানুষ তো মুখে কথা বলতে সাহস পায় না। তাহলে বিএনপির কথা বলতে দেন না প্লিজ। সেটা হচ্ছে যে এদেশের মানুষ তো আসলে কথা বলার মুখটা বন্ধ করে রেখেছেন, কথা বলতে দেন না, এখন ভুলে গেছে কথা বলতে। সেই জন্য সেই সুযোগে আপনারা সবকিছুকেই ভালো করছেন, সবকিছুই হচ্ছে লিগ্যাল ওয়েতে, এগুলি আপনারা বলে চলেছেন। কিন্তু একটা জিনিস, সময় কিন্তু চিরদিন একরকম থাকে না। এক সময় না এক সময় এই হিসাব নিকাশগুলি কিন্তু একদিন আসবে। আজকে আপনারা কত পার্সেন্ট আপনারা দলীয়করণ করেছেন হয়তো বা কেউ বলছে না, কিন্তু একটা সময় এটা আসবে। আপনারা বলছেন যে আছে কোনো দলীয়করণ। আমি বলি কি, শোনেন, সিইসি যখন বলে, চিফ ইলেকশন কমিশনার, যে দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর প্রয়োজন হতে পারে, অর্থাৎ উনি বিষয়টাকে আজ করতে পেরেছেন, ভয়তো উনিও কথা বলতে চান না। উনি কিছু এইটুক বলেছেন, তাতেই ওবায়দুল কাদের সাহেব উনি যে ভাষায় কথা বলেন, উনি যে ভাষায় কথা বলেন, উনি এবং দেশের প্রধানমন্ত্রীও বলেছেন, ওনার উপরে রুষ্ট হয়েছেন যে ওই চেয়ারে বসলেই নাকি মাথা নষ্ট। অর্থাৎ সেনাবাহিনীর কথা আসলেই আপনারা ভয় পেয়ে যান। আর আমরা মনে করি
10 সেকেন্ড দর্শক, সেটা হচ্ছে সেনাবাহিনী আসলে আমরা গোটা দেশের না, মানুষ আমরা একটু মাছ পিপল ভয় মনে পাই, করি কারণ নির্বাচন ফেয়ার হবে। আপনারা মনে করেন নির্বাচন সেনাবাহিনী আসলে আমরা শেষ। দর্শক এত সংকটের মাঝে সোহাগ ভাই আমরা একটি ভিন্ন আলোচনায় যেতে চাই। জন্ম হচ্ছে ক্যান্টনমেন্ট, এই জন্য আপনারা জি সেনাবাহিনী সোহাগ ভাই, আমরা একটা খুশির খবর, একটা সুখের খবর, একটা পরিচ্ছন্নতার খবর আমরা শেষ করতে চাই, যেটি হলো আগামী চৈত্র সংক্রান্তি অর্থাৎ শুভ নববর্ষের আগের দিন ডেটল পরিচ্ছন্ন ঢাকা, যেটির উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং যেটি পাওয়ার্ড বাই জিটিভি এবং সাপোর্টেড বাই ডিএমপি। সেটি একটি মহাযজ্ঞ হতে চলেছে চৈত্র সংক্রান্তির দিন। পরিচ্ছন্ন ঢাকা একটি প্রতীকী অভিযান এবং সেটির মাধ্যমে নিশ্চয়ই সারা বিশ্বময় যেটি চলছে সেটি বাংলাদেশেও চমৎকার একটি নগরী তৈরি করার ক্ষেত্রে নাগরিকদের সচেতনতা বাড়াবে। আমরা আশা করছি আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আমরা দেখতে চাই এ বিষয়ে। উন্নয়নের মহাসড়কে দেশ, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিচ্ছন্ন নগরী রেখে যাওয়া সম্ভব হবে কিনা এই প্রশ্ন সবার। এ বিষয়ে সচেতনতা বাড়াতে জিটিভি ও ডিএমপি সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে প্রতীকী পরিচ্ছন্নতার অভিযান ডেটল পরিচ্ছন্ন ঢাকা। এই কার্যক্রম সফল করতে পাশে থাকবে অভিনয়শিল্পী, নাট্য কলাকুশলী, সাংবাদিক, চিত্রগ্রাহক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মীরা। নগর ভবনে মেয়র সাইদ খোকনের সাথে সাক্ষাতে এই উদ্যোগের জন্য আয়োজনকারীদের ধন্যবাদ জানান প্রতিনিধিরা। আমরা সবাই যারা এখানে উপস্থিত আছে সংগঠনের নেতা, কিন্তু এদের পিছনে যারা আমাদের সব শিল্পীরা যারা আছেন এবং সব পরিচালক প্রযোজক যারা আছেন সবাই কিন্তু এটার সঙ্গে যুক্ত হতে আগ্রহী। এটা খুবই চমৎকার উদ্যোগ এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বায়োজাসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগের সাথে থাকব। আপনি শুধু দেখবেন যে এই উদ্যোগটাকে যেন কেউ সেল না করে, এইটি আপনার কাছে চাওয়া আমাদের। আসলে এটা একটা প্রতীকী জিনিস, আমরা চেষ্টা করব এই কাজটি করার। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অভিনয় শিল্পীরা। রেকর্ডটা আমার কাছে খুব বেশি কানে লাগছে, যে রেকর্ড করার জন্য আমরা এটা করছি। এটাকে কন্টিনিউ না করতে পারলে রেকর্ড করে কোনো লাভ নেই। এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে থাকবো, এটা আমার দায়িত্ব। আমরাও চাইবো আমাদের জায়গা থেকে আমরা যেন সুন্দরভাবে সফলভাবে এই কাজটা করতে পারি। দেওয়াদেরকে পরে এটা নিয়ে কিভাবে আগানো যায় এটা নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করব। আবার আজকের কথাটা হচ্ছে আমাদের দেওয়াদেরকে প্রোগ্রামটা, এটাতে আমরা লেট আস বি স্ট্রং। আয়োজকরা জানান সবার জন্য উন্মুক্ত থাকবে এই কার্যক্রম। ভবিষ্যতে দেশব্যাপী এই কার্যক্রমের পরিকল্পনার কথা জানান তারা। ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে তার প্যারালালি আমাদের অ্যাওয়ারনেসটা করা জরুরি। সেই কারণে ডেটল এবং জিটিভি একসঙ্গে হয়ে মেয়র মহোদয়ের সাথে এই আইডিয়াটা জেনারেট করি যে আমরা একটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই। আসলে অফিশিয়াল এই ফোরামে ধন্যবাদ দেওয়া উচিত গাজী টিভিকে, আমান ভাইকে, যে এগিয়ে আসার জন্য। কারণ আপনারা খেয়াল করবেন যে নরমালি অনেক ক্যাম্পেইনে মিডিয়া পার্টনার হিসেবে থাকে, এই ক্যাম্পেইনে কিন্তু মিডিয়া পার্টনার নেই। এই ক্যাম্পেইন আছে পাওয়ার্ড বাই এর ব্যাপারটা অনেক বড়। পরিচ্ছন্নতার এই কার্যক্রম মানুষের মানসিকতা পরিবর্তনের একটি প্রচেষ্টা এবং তা অব্যাহত রাখার কথা জানান দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন কর্মসূচি নেওয়ার মাধ্যমে আমরা কন্টিনিউ করবো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা যদি স্টপ হয়ে যাই এটার ইম্প্যাক্ট হয়তো 2-3 মাস থাকবে, বাট আবার কিন্তু একই জায়গায় আমরা আবার ফিরে যেতে হবে। 13 এপ্রিল সকাল 9টায় নগর ভবন থেকে এই কার্যক্রম শুরু হবে। রেজিস্ট্রেশন শুরু হবে সকাল 7টায়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা। দর্শক, চমৎকার এই প্রতিবেদনটি আমরা দেখছিলাম। একদম শেষের দিকে আমরা রয়েছি এবং নববর্ষের ঠিক আগ মুহূর্তে চৈত্র সংক্রান্তিতে যে আয়োজন, প্রতীকী আয়োজন, এবং সেটি নিয়ে কি রেকর্ড হবে সেটিও দেখার বিষয়। এবং এখানে সবচেয়ে বড় কথা যে জিটিভি সাপোর্টেড বাই, শুধু মিডিয়া পার্টনার জিটিভি নয়, বড় একটা সাপোর্ট দিচ্ছে কিন্তু জিটিভি। সোহাগ ভাই, খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি। দেখুন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং জিটিভিকে আমরা আসলে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আমরা চাই যে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকেও যে আমাদের খালগুলোকে পুনরুদ্ধার করা এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে জিটিভি একটি মিডিয়া হিসেবে তারা যেভাবে জনসচেতনতা তৈরি করছে এটি নিশ্চয়ই আমাদের অব্যাহত থাকবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং সিটি কর্পোরেশন, রাজুক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করবে এবং অত্যন্ত শক্তভাবে তারা। অসংখ্য ধন্যবাদ। শরীফ ভাই, একদম শেষ 30 সেকেন্ড। প্রথমত হলো যে জিটিভিকে ধন্যবাদ জানাই এই কারণে যে জিটিভি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে যে শব্দটি আছে, মিডিয়া যে কাজটি করতে পারে এবং সেই কাজটি জিটিভি করছে। আমাদের সেই শহরটিকে ঘিরে, যেটি আমাদের প্রাণের শহর,
এবং পৃথিবীর সবথেকে নোংরা দূষিত আবর্জনাযুক্ত যে শহরগুলি তার একটা হচ্ছে ঢাকা শহর। এই শহরটিকে বাঁচানোর জন্য যে উদ্যোগ জিটিভি শুরু করেছে সিটি কর্পোরেশনের সাথে, তাকে সহযোগিতা করা নাগরিকদের দায়িত্ব। একই সাথে নাগরিকদের একটি ভূমিকা রয়েছে, নাগরিকদেরকেও খেয়াল করতে হবে। সমস্ত কাজ সিটি কর্পোরেশন করে দেবে, সরকার করে দেবে, আমি শুধু সুবিধা ভোগ করব, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ নাগরিক সহযোগিতা ছাড়া শুধু সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শহরকে মানবিক। ধন্যবাদ জানাচ্ছি পিঙ্কু ভাই, একদম শেষ। এটা আসলে ধন্যবাদ পাওয়ার মতোই একটি সংবাদ, বিশেষ করে জিটিভি যে উদ্যোগ নিয়েছে সেটা সরকারের সাথে হাত বাড়িয়েছে। আমি একটা জিনিসই শুধু বলবো যে এই যে পরিচ্ছন্নতা অভিযান, এটা জন্য ওয়ার্কশপ দরকার, এটা মানুষের ভিতরে অন্তরের ভিতরে গেঁথে দিতে হবে। এটা যেন নির্বাচন পর্যন্ত যেন এটা যেন লোক দেখানো কোনো কিছু না হয়। এটা আমার এটাই একমাত্র আমার এখন বলার, যে এটা যেন চলমান থাকে এবং একটা সময় যেন আমরা একটা সুন্দর পৃথিবী, সুন্দর বাংলাদেশ, সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ, সুন্দর একটি বুড়িগঙ্গা নদী, এবং দর্শক আপনাদের বিশেষ লাস্ট একটা কথা, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। অতএব নির্বাচনকে সামনে রেখে যেন কোনো রকম কোনো পিঙ্কু ভাই আপনাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে। এবং দর্শক, নানা সংকটের মাঝেও 13 এপ্রিলের যে আয়োজন ঢাকাবাসীকে সচেতন করবার জন্য, এবং জিটিভি সেখানে আছে, সেই আয়োজনে নিশ্চয়ই আপনারাও সংযুক্ত হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সংবাদ সংলাপে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভরাত্রি।